নমস্কার বন্ধুরা। তো এই মুহূর্তে গোটা দেশ যখন ইলেকশন নিয়ে ব্যস্ত রয়েছে, ঠিক সেই মুহূর্তে কাউকে কিছু না জানিয়ে ভারত মাটি থেকে কয়েকশো মিটার নিচে এক অজানা জায়গায় নিজেদের বেশ কিছু নিউক্লিয়ার মিসাইলকে লুকিয়ে মোতায়েন শুরু করে দিয়েছে, যাকে দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। কেননা এটা কোনো সাধারণ আন্ডারগ্রাউন্ড মিলিটারি বেস নয়, এটা এমনই খতরনাক এক জায়গা যেখানে বাই এনি চান্স যদি আমেরিকাও তাদের সবচেয়ে মারাত্মক GBU-57 মতন 13,000 কেজি ওজনের বাংকার বাস্টার বোমা বা নিউক্লিয়ার বোমা দিয়েও আক্রমণ চালায়, তাহলেও একে ধ্বংস করা অসম্ভব ব্যাপার। আর বন্ধুরা, এই খবরটা সামনে আসতে না আসতে হুড়োহুড়ি পড়ে গেছে ভারতের প্রতিবেশী দেশগুলোতে যে হঠাৎ করে ভারত সরকার নিজেদের জনগণকে ইলেকশনে ব্যস্ত রেখে এভাবে মাটির নিচে এইসব কেন তৈরি করছে। সরকার কি এমন কিছু প্ল্যান করছে যেখানে হয়তো ইরানের মতনই কোনো আক্রমণ হতে পারে, আর তার থেকে বাঁচতে আগে ভাগেই ভারতে এই সমস্ত প্ল্যান চলছে। কারণ মাটির নিচে শুধু এই গুপ্ত ঘাঁটি তৈরি করলেও একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু যেভাবে গত 2 থেকে 3 দিন ধরে, স্পেশালি গতকাল রাতে আচমকায় এমার্জেন্সি বেসিসে 31টা শহর, যেগুলো একদম পাকিস্তানের গা ঘেঁষা বা এমন এলাকা যাকে পাকিস্তানের আর্মি অপারেশন সিঁদুরের সময় আক্রমণ করার চেষ্টা করেছিল, সেখানে হঠাৎ সিভিল মক ড্রিল শুরু হয়ে গেছে। যা এর আগে কিন্তু শেষবার তখন হয়েছিল যখন ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ওপর আক্রমণ করে। সেক্ষেত্রে এটা মানা অসম্ভব ব্যাপার যে এই সমস্ত ঘটনা একেবারেই সাধারণ। ফলে এই সব কিছু দেখে আমাদের প্রতিবেশী পাকিস্তান এতটাই আটকে ওঠে যে খবর দেখুন, তড়িঘড়ি পাকিস্তানের সরকার তাদের বায়ুসীমাকে না কেবল বন্ধ করে দিয়েছে, বরং তার সাথেই ভারতের বিরুদ্ধে আরব সাগরে পাক নৌবাহিনীর তো যুদ্ধমহড়া শুরু হয়ে গেছে, যাকে পাল্টা কটাক্ষ করে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংও এমন কিছু বয়ান দেয় যা কিন্তু সাফ ইঙ্গিত যে এই মুহূর্তে সরকার চুপচাপ ইলেকশনের ফাঁকে এমন কিছু পরিকল্পনা করছে দিল্লিতে বসে, যা বড় কিছু ঘটার পূর্বাভাস। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে ভারত এইভাবে মাটির নিচে গুপ্ত বাংকার বানিয়ে ঠিক কী করতে চাইছে, এবং এটা ঠিক কতটা শক্তিশালী হবে যে বিশ্বের সবচেয়ে খতরনাক বম GBU-57ও একে ধ্বংস করতে পারবে না। আর তার সাথেই কেনই বা ভারতের 30টা শহরে গত 2 দিন ধরে এইভাবে মকড্রিল চালানো হচ্ছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আজ থেকে কিছু মাস আগে আমেরিকার ইসরায়েল মিলে যেভাবে ইরানের ওপর আক্রমণ চালায়, তাতে এটুকু স্পষ্ট ছিল যে মাটির ওপরে থাকা অস্ত্র তো বাদ দিন, মাটির নিচেও কোনো হাতিয়ার সুরক্ষিত নয়। কারণ মার্কিন GBU-57 মতন এই জাতীয় বাংকার বাস্টার বম এতটাই খতরনাক হয়ে গেছে যে মাটির নিচে এটা পেনিট্রেট করে প্রায় 60 মিটার গভীরেও যদি কোনো বেস থাকে বা আন্ডারগ্রাউন্ড মিলিটারি ফ্যাসিলিটি থাকে, তাকেও ধ্বংস করে দেওয়া সম্ভব। যার ফলস্বরূপ ইরান কিন্তু তার পুরো নিউক্লিয়ার মিসাইল তৈরির ক্ষমতার সাথে সমস্ত গুরুত্বপূর্ণ লিডার এবং নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরও হারিয়ে ফেলে। এখন এর থেকে শিক্ষা নিয়েই ভারত এমন কিছু প্ল্যান করে যাতে ইরানের সাথে যেটা হয়েছে তা যেন ভারতের সাথে হতে না পারে। অর্থাৎ সহজ ভাষায় বলি, হাইপোথেটিক্যালি যদি আমরা কল্পনা করি যে কোনোভাবে আমাদের যত মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার সবটাই অকেজো হয়ে গেল শত্রুর আক্রমণ, তখন কি হবে? কেননা এরপর ভারত যাতে পাল্টা শত্রুর ওপর আক্রমণ করতে না পারে, তার জন্য কিন্তু শত্রুপক্ষের মূল টার্গেট হবে আমাদের দেশের সমস্ত মিসাইল স্টোরেজ, ফিউল স্টোরেজ বা যে সমস্ত হাতিয়ার রয়েছে, এমনকি অ্যামিউনিশন পর্যন্ত ওরা ধ্বংস করে দেবে। ফলে আপনারা নিজেরাই ভাবুন, যদি আমাদের কাছে পাল্টা আক্রমণের জন্য কোনো মিসাইলই না থাকে, এমন পরিস্থিতিতে লড়াই করা এক প্রকার অসম্ভব ব্যাপার, এবং একটা সময় গিয়ে তো হার মানতেই হবে। আর এর থেকে বাঁচতেই ভারতীয় সেনাবাহিনী আর সরকার গত কিছু মাস ধরে চুপচাপ দেশের একাধিক এলাকায় মাটির নিচে এবং বিভিন্ন পাহাড় কেটে তার ভেতরেই অতি গভীর বাংকার বা সাবটেরিয়ান স্টোরেজকে তৈরি করেছে, যেগুলো প্রধানত রকেট, ইন্টারকন্টিনেন্টাল নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল, কমান্ড সিস্টেম এবং আমাদের বাকি হাতিয়ারের সাথেই ফিউল পর্যন্ত লুকিয়ে রাখবে। এখন আপনারা বলবেন যে ভাই, এই সেম ধরনের ফেসিলিটি তো ইরানের কাছেও ছিল, আর আমি তো নিজেই একটু আগে আপনাদের বললাম যে আমেরিকা তাদের বাংকার বাস্টার বম দিয়ে এগুলো গুড়িয়ে দিয়েছিল। তাহলে সেমভাবে চায়না আর পাকিস্তানও ভারতের এই ফেসিলিটি ঠিক কোথায় আছে তা যদি একবার জেনে যায়, তাহলে তো এরও খেল খতম। এখানেই আসল খেলা। কারণ ভিডিও শুরুতে আমি আপনাদের কি বললাম, ইরানের আক্রমণ দেখেই তো ভারত এটা রেডি করেছে। তো স্বাভাবিকভাবে এটার বিশেষত্বই হলো এর ওপর এই ধরনের বাংকার বাস্টার বম বা নিউক্লিয়ার বম দিয়ে আক্রমণ করলেও এর কিচ্ছু হবে না। কেন?
তো এর জন্য আমাদের জানতে হবে যে ভারত কিভাবে এটা তৈরি করেছে। খবর অনুযায়ী আমেরিকার ইসরায়েল যে সমস্ত বাংকার বাস্টার ব্যবহার করে, এগুলো যতই উন্নত হোক না কেন, তা কিন্তু ম্যাক্সিমাম মাটির নিচে বা পাহাড় ভেঙে 60 মিটার প্রবেশ করতে পারবে। কিন্তু ভারত কি করেছে, 80 থেকে 100 মিটার গভীরে ভারতের এই গুপ্ত ঘাঁটি তৈরি করেছে। এর ফলে এই জাতীয় GBU-57 বমও এই ঘাঁটির ধারে কাছেও ঘেঁষতে পারবেন। এখন নর্মালি ভারতে যদি এই ধরনের অ্যাটাক হয়, তা দুটো দেশ থেকেই হতে পারে, এক হলো পাকিস্তান আর দুই চায়না। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দুই দেশের কাছে অফিসিয়ালি কোনো বাংকার বাস্টার বমই নেই, যেরকম আমেরিকার কাছে রয়েছে। যদিও চীনের কাছে DA-15C নামক এক ধরনের শর্ট রেঞ্জের মিসাইল রয়েছে, তবে সেটা ভারতের এই আন্ডারগ্রাউন্ড মিলিটারি বেস ধ্বংস করতে পারবে না। কেননা আমেরিকার যে GBU-57 রয়েছে, এটা প্রায় 13,000 কেজির বিরাট সাইজের বম। কিন্তু চীনের এই মিসাইল অ্যাকচুয়ালি শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, যার ওপর পেনিট্রেটার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে, যা মূলত হাইপারসনিক গতিতে গিয়ে হিট করে। কিন্তু এটা ম্যাক্সিমাম খুব বেশি হলে 30 থেকে 40 মিটার গভীরে যেতে পারে। মানে আমেরিকার বাংকার বাস্টারের তুলনায় এটা তো কিছুই নয়। আর পাকিস্তানের কথা তো বাদই দিলাম, ওদের কাছে এটাও নেই। থাকার মধ্যে কিছু নর্মাল মিসাইল রয়েছে, যা ওরা চীন থেকেই কিনেছে, তাকেই বাংকার বাস্টার বলে চালিয়ে দেয়। ফলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে ঠিক আছে, চীনের কাছে আপাতত বাংকার বাস্টার নেই, কিন্তু ভবিষ্যতে থাকবে না তার কি কোনো গ্যারান্টি আছে? কারণ ওরা ইতিমধ্যেই আমেরিকাকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। এমন অবস্থায় যদি আজ থেকে কিছু বছর পরেও চীন এই ধরনের বাংকার বাস্টার বানিয়ে ফেলে, তখন কি হবে? ওরা তো এটা পাকিস্তানকেও ধরিয়ে দেবে। আর তখন ভারত এই জাতীয় বাংকার বাস্টারকে কিভাবে ঠেকাবে? এইসব চিন্তা করেই ভারত এই গুপ্ত ঘাঁটিকে তৈরি করেছে। তো প্রথমেই বলে রাখি, যদিও ভারতের এই যে মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, তাকে পেনিট্রেট করা এক কথায় অসম্ভব ব্যাপার। এবং এই এয়ার ডিফেন্সে যে কোনো দেশের বাংকার বাস্টার বম বা একে লঞ্চ করার জন্য যে সমস্ত ফাইটার জেট বা বম্বার রয়েছে, তাকে ভারত আগেই ডিস্ট্রয় করে দেবে। কিন্তু তাও হাইপোথেটিক্যালি আমরা একটা সিচুয়েশন ক্রিয়েট করছি, যেখানে আমরা ধরে নিচ্ছি ভারতের এই মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সম্পূর্ণ ফেল হয়ে গেছে। তো সেক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে আমেরিকা, যাদের কাছে সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে আধুনিক বাংকার বাস্টার রয়েছে, সেটাও আপনাদের কি বললাম যে ম্যাক্সিমাম 60 মিটার গভীরে যেতে সক্ষম। তাও আবার ডিপেন্ড করছে ওখানকার মাটি বা পাথর কতটা দুর্বল তার ভিত্তিতে। কিন্তু যদি আমরা ধরেও নিই যে চায়না আগামী কিছু বছরের মধ্যে আমেরিকার চেয়েও খতরনাক বাংকার বাস্টার বানিয়ে ফেলে, তাহলেও সেটা হয়তো ম্যাক্সিমাম 70 মিটারের বেশি পেনিট্রেট করতে পারবে না। এবং তার পাল্টা ভারতের এই বাংকার 100 মিটার গভীরে আছে, তাই এতে কিচ্ছু হবে না। উপরন্তু এটাকে এমনভাবে বানানো হয়েছে যাতে 12,000 কেজির বোমার আঘাতও এটা সহ্য করতে পারে। এর জন্য ভারত এই গুপ্ত ঘাঁটির ছাদকে মাল্টিপাল লেয়ারে তৈরি করেছে, যেখানে খুব ঘন কংক্রিট, তারপর ইস্পাত, রক ও পাথরের স্ট্রাকচার এবং তার সাথে ইয়াম্প অ্যান্টি ভাইব্রেশন লেয়ার ব্যবহার করা হয়েছে, যার কাজ হলো যদি বোমা হামলা হয় তখন এটা ওই বম থেকে যে শকওয়েভ তৈরি হবে তাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে এর ক্ষমতাকে মারাত্মক কমিয়ে দেবে। তাই প্রথমত এত গভীরে কোনো বম তো ঢুকতেই পারবে না, আর যদি ঢোকেও তারপরের মাল্টিপাল লেয়ারের এই ছাদ ব্লাস্টকে সহ্য করে নেবে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে সারা পৃথিবীতে এমন কোনো টেকনোলজি নেই যা দিয়ে ভারতের এই ফেসিলিটিকে ধ্বংস করা সম্ভব। এবারে আসি আসল কথায় যে এটা ব্যবহার করে ভারত কি করতে চাইছে। ভারতের প্ল্যান হলো এই জাতীয় গোপন ঘাঁটিতে আমাদের বেশ কিছু নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল এবং তার সাথে সমস্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার এবং অ্যামিউনিশনকে স্টোর করে রাখার সাথে এখানে আলাদা করে কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্টেশন থাকবে। এর ফলে সুবিধা হলো এটা আমাদের জন্য ব্রহ্মাস্ত্রের কাজ করবে দুরকমভাবে। প্রথমত, যদি বাই এনি চান্স এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে আমাদের গ্রাউন্ডের ওপর থাকা মিসাইল, লঞ্চ প্যাড, নিউক্লিয়ার ফেসিলিটি বা অ্যামিউনিশন স্টোরেজ সমস্তটাই ধ্বংস হয়ে যায়, তখনও ভারত পাল্টা প্রতিশোধ নিতে আক্রমণ করতে পারবে, তাও আবার মাটির নিচে লুকোনো এই ঘাঁটিতে। আর দ্বিতীয় সুবিধা হলো ভারত যেহেতু খুবই গোপন কিছু জায়গায় এসব তৈরি করেছে এবং কেউ জানে না এর লোকেশন কোথায়। এমনকি যেহেতু এগুলো কোনো পাহাড়ি এলাকা বা এমন কোনো এলাকায় তৈরি হয়েছে যেখানে মাটির ওপরে এর কোনো চিহ্নই থাকবে না, ফলে আমাদের শত্রুপক্ষ বুঝতেই পারবে না যে কোন দিক থেকে কখন অ্যাটাক হবে। ফলে এটা কিন্তু শত্রুর বিরুদ্ধে সারপ্রাইজ অ্যাটাকে কাজে আসবে। কারণ মনে করুন যে ভারত পাকিস্তানে অ্যাটাক করবে, এখন স্বাভাবিকভাবে পাকিস্তানের কাছে এত ইন্টেলিজেন্স বা স্যাটেলাইট ডেটা নেই, কিন্তু আমেরিকা, চায়না এই দুই দেশ চুপচাপ এই সমস্ত ডেটা পাকিস্তানকে দিতে থাকবে। তো এমন অবস্থায় জাস্ট কল্পনা করুন যে পাকিস্তান অপেক্ষা করছে
যে ভারত আমাদের কোনো এয়ারবেস বা গ্রাউন্ড লঞ্চ প্যাড থেকে মিসাইল অ্যাটাক করবে এবং সেই দিকেই ওদের সমস্ত এয়ারফোর্স বা এয়ার ডিফেন্সকে মোতায়েন করে রেখেছে। অথচ উল্টো দিকেই গোপন ঘাঁটি থেকে যদি মিসাইল অ্যাটাক হয়ে যায় তখন কী হবে? স্বাভাবিকভাবে এর জবাব কারোর কাছেই থাকবেন, কারণ কোনো স্যাটেলাইট ছবিতে এই সমস্ত ধরাই পড়বেন। ফলে বুঝতেই পারছেন কেন এটাকে নিয়ে পাকিস্তান আতঙ্কে রয়েছে। কিন্তু এই আতঙ্ককে রীতিমতো বিভীষিকায় পরিণত করেছে ভারতে শুরু হওয়া মক ড্রিল। এই ম্যাপটা দেখুন, যেখানে বিভিন্ন রাজ্য জুড়ে মক ড্রিলের লাইন পড়ে গেছে। শুরুতে গত 2 তারিখে দিল্লিতে মক ড্রিল হয়েছিল, কিন্তু তারপর গত 22 তারিখ থেকে এক প্রকার ঝড়ের গতিতে সাধারণ মানুষকে আর লোকাল ফায়ার ব্রিগেড আর এমার্জেন্সি সিভিল ডিফেন্স অথরিটির এখন ড্রিল চলছে। আর এই মুহূর্তে আপনারা তারই কিছু ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন, যার জন্য ইতিমধ্যেই সমস্ত লোকাল অথরিটির অফিসিয়াল নোটিশ জারি হয়ে গেছে এবং জনগণকে প্যানিক না করার আবেদন জানিয়েছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভারতে সাধারণত মক ড্রিল হয় না। লাস্টবার বড় মাত্রায় পাকিস্তানি অ্যাটাকের আগের দিন রাত এ সমস্ত হয়েছিল এবং এখন প্রায় 11 মাস পর আবার হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ম্যাপটার দিকে লক্ষ্য করুন। এখানে খেয়াল করবেন পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায়, মানে জম্মু কাশ্মীরের 11টা জেলায়, ওদিকে গোটা পাঞ্জাবে গতকাল রাতে মক ড্রিল হয়েছে, রাজস্থানের 12টা জেলায় এই সমস্ত চলছে এবং তার সাথেই মহারাষ্ট্রের পালঘর, এমনকি দমন ও দিউর মতন কেন্দ্রশাসিত রাজ্যেও এই সমস্ত চলছে। এছাড়া এখন লেটেস্ট রিপোর্টে বলা হচ্ছে গত রাতে মধ্যপ্রদেশ আর উত্তরাখণ্ডেও মক ড্রিল হয়ে গেছে। অর্থাৎ এটা পরিষ্কার যেখানে মূলত পাকিস্তান ভিত্তিক অপারেশনের জন্যই প্রিপারেশন চলছে। আর বন্ধুরা, এই মক ড্রিল দেখেই পাকিস্তানের আতঙ্ক এতটাই বেড়ে গেছে যে 12 ঘন্টা আগেই ওরা পুনরায় ভারতের জন্য নিজেদের এয়ার স্পেস বন্ধ করার সাথে পাকিস্তানের সেনাবাহিনী হাই অ্যালার্টে চলে গেছে। আর ইতিমধ্যেই আরব সাগরে পাক নৌবাহিনীর যুদ্ধ মহড়াও সম্পূর্ণ করে ফেলেছে। ফলে বলতে পারেন যে ভারতকে দেখে পাকিস্তানও নিজেদেরকে প্রিপেয়ার করছে। এর পাল্টা ভারতের তরফ থেকে আমাদের সেনাবাহিনী প্রিপারেশন শুরু করে দিয়েছে, যেখানে খবর আসছে যে এখন ভারত সরকার পাকিস্তানের জন্য না কেবল নিজেদের এয়ার স্পেসের ব্যান আরও বেশি বাড়িয়ে দিয়েছে 1 মাসের জন্য, তার সাথেই আমাদের বায়ুসেনা আর নৌবাহিনীও নিজেদের মতন করে যুদ্ধ মহড়া শুরু করে দিয়েছে। আর আপনারা হয়তো খেয়াল করে থাকবেন গত কিছুদিন ধরে আরব সাগর থেকে শুরু করে ওদিকে আন্দামান পর্যন্ত একের পর এক এই যুদ্ধাভ্যাসের জন্য নোটাম জারি করা হয়েছে। ফলে বলতে পারেন যে এই মুহূর্তে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। আর এই পরিস্থিতির মাঝেই আমাদের রক্ষামন্ত্রীও এমন কিছু বয়ান দিয়েছে যে এগেন পরিস্থিতিকে আরও গরম করে তুলেছে। উনি তো জার্মানি থেকেই হুমকি দিয়েছে পাকিস্তানকে লক্ষ্য করে যে পাকিস্তান হয়তো এগেন এমন কিছু আতঙ্কবাদী হামলার চেষ্টায় আছে যাতে ভারতের ক্ষতি করতে পারে, কিন্তু এবারে যদি কিছু হয় তাহলে ... অর্থাৎ ওনার এই স্টেটমেন্টে এটা বোঝাতে চাইছে যে ভারতও পাল্টা পাকিস্তানের উপর অ্যাটাকের জন্য রেডি আছে। কিন্তু ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন তো আসবে যে পাকিস্তান কি আদৌ এতটা বোকামি করবে এই মুহূর্তে? ওয়েল, করবে কি, অলরেডি করছে। ইতিমধ্যেই ভারত জুড়ে একের পর এক রাজ্য থেকে লোকাল মুসলিম যুবকরা ধরা পড়ছে যারা পাকিস্তানের জন্য টেরর অ্যাটাকের প্ল্যান করছে। এদেরকে পাকিস্তানের আইএসআই সাপোর্ট দিচ্ছে। আর এটা ইতিমধ্যে আমি বহুবার বলেছি, এগেন বলছি, এটাই কিন্তু পারফেক্ট টাইমিং ডিপ স্টেটের কিছু করার। ওরা ভারতের একের পর এক অয়েল রিফাইনারিতে স্যাবোটাজ করছে, মণিপুরে নতুন করে স্যাবোটাজ করছে এবং এগুলো সবটাই প্রিপারেশন বা সিগনাল যে ইরানের কনফ্লিক্ট একটু থমথমা হলে ভারতের কনফ্লিক্ট ওরা শুরু করতে চাইবে। আর পাকিস্তান তো আমেরিকার কথা মানতে বাধ্য, তাই আমেরিকা থেকে যা নির্দেশ আসবে পাকিস্তানের সেনা সেটাই করবে। আর ভারত সরকার এটা অনুমান করেই নিজেদের কিন্তু রেডি রাখছে। তবে আমার মতে ভারতকে প্রিএমটিভ স্ট্রাইক করা উচিত, তা না হলে বেকার আমাদের কিছু সাধারণ মানুষ মরবে। সেক্ষেত্রে সরকার যদি প্রিএমটিভ স্ট্রাইক করতে চায় তার সবচেয়ে বেস্ট টাইমিং 29 তারিখের বাংলার ইলেকশনের পর হবে বা রেজাল্ট চলে আসার পর হতে পারে। কেননা এই মুহূর্তে পুরো ফোকাস কিন্তু মাল্টিপাল রাজ্যের ইলেকশনের ভেতরেই রয়েছে। স্পেশালি পশ্চিমবঙ্গ তো সবচেয়ে সেন্সিটিভ। আর এই ইলেকশনের মধ্যেই ভারত যদি পাকিস্তানের উপর অ্যাটাক করে দেয় তাহলে সেটা সামাল দেওয়া একটু মুশকিল হতে পারে। তো দেখা যাক আগে কি হয়। তবে প্রিপারেশান ওভারঅল ভালোই চলছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।